আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমি এই অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়েছি। যারা দেখেছো তারা তো দেখেছই, আর যারা এখনো দেখোনি তারা প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নেবে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবজগৎ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে জীবের কয়টি বৈশিষ্ট্য আছে? 8টি বৈশিষ্ট্য আছে, এবং এই বৈশিষ্ট্যগুলো আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বিস্তারিতভাবে বলেছিলাম। এবং গত ক্লাসে আমি জীব জগতের একটা শ্রেণীবিন্যাসও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। অর্থাৎ 1978 সালে বিজ্ঞানী মার্কিউলিস এবং হুইটেকার জীব জগতের একটা সর্বাধুনিক শ্রেণীবিন্যাস করেছেন, এবং সেখানে জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। যেমন রাজ্যগুলো কি কি? যেমন হচ্ছে রাজ্য 1। রাজ্য 1 হচ্ছে মনেরা, রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই বা ছত্রাক, রাজ্য 4 হচ্ছে প্লান্টি, এবং রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে আমরা কিন্তু এই 5টি রাজ্যের নাম কিন্তু জানি। এই 5টি রাজ্যের বৈশিষ্ট্য কেমন হবে এবং এই রাজ্যগুলার জীবগুলো কেমন হবে, এই ব্যাপারে আমি আজ তোমাদেরকে বিস্তারিত বলবো। তাহলে চলো আমরা দেখে নেই যে 5টি রাজ্যের নাম আসলে কি কি। দেখো, জীব জগৎ এই জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। যেমন 5টি রাজ্যে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে রাজ্য 1। রাজ্য 1 রাজ্য 1 হচ্ছে মনেরা। যেমন রাজ্য 2, রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। যেমন রাজ্য 3 ফানজাই বা ছত্রাক। রাজ্য 3 রাজ্য 3 হচ্ছে ফানজাই বা ছত্রাক। ফানজাই বা হচ্ছে ছত্রাক। যেমন রাজ্য 4 প্লান্টি। প্লান্টি এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া। দেখো, তাহলে আমরা যদি এক নজরে দেখি যে রাজ্য 5টি কি কি, তাহলে দেখব জীব জগৎ রাজ্য 1 মনেরা, রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা, রাজ্য 3 হচ্ছে ফানজাই বা ছত্রাক, রাজ্য 4 হচ্ছে প্লান্টি, এবং রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। আমরা এখন দেখব যে এই রাজ্যগুলার বৈশিষ্ট্যগুলা কেমন। তাহলে চলো আমরা দেখি যে রাজ্য 1 অর্থাৎ মনেরার বৈশিষ্ট্যটা কেমন হবে। তাহলে দেখো, আমরা দেখব হচ্ছে রাজ্য 1 মনেরা। রাজ্য 1 মনেরা
দেখো এই পর্বের প্রাণীগুলো হচ্ছে এককোষী। তাহলে এটার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যেমন 1 নাম্বার বৈশিষ্ট্য মানে এই রাজ্যের প্রাণীগুলো হচ্ছে এককোষী, তাহলে লিখবো হচ্ছে এককোষী। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাজ্যের জীবগুলো হবে হচ্ছে এককোষী। যেমন আর 2 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে হচ্ছে দেহে বা কোষে এদের হচ্ছে এই ধরনের প্রাণীদের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই। কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর এই পর্বের প্রাণীরা খুবই ছোট, অর্থাৎ এদেরকে খালি চোখে দেখা যায় না। এই কারণে এরা হচ্ছে অণুবীক্ষণিক, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখতে হয়। এরা হচ্ছে আকারে খুবই 3 নাম্বার হচ্ছে আকারে খুবই ছোট, অর্থাৎ অণুবীক্ষণিক। অথবা তুমি লিখবে যে এদের খালি চোখে দেখা যায় না। এরা হচ্ছে এদের খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, অর্থাৎ অণুবীক্ষণিক। অর্থাৎ দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হবে। তাহলে এই পর্বের তাহলে জীবগুলা কেমন, বা জীবের উদাহরণটা কেমন হবে? তাহলে এদের হচ্ছে উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। অর্থাৎ 4 হচ্ছে উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে মনেরা বা রাজ্য 1 পর্বের জীবদের বৈশিষ্ট্য কেমন, তাহলে তোমাকে লিখতে হবে যে এরা হচ্ছে এককোষী, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের খালি চোখে দেখা যায় না, অর্থাৎ অণুবীক্ষণিক, উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। তাহলে এই উদাহরণগুলা এবং এই বৈশিষ্ট্যগুলো দিলেই প্রশ্নের অ্যান্সার সঠিক হবে। তাহলে চলো আমরা দেখি যে রাজ্য 2 অর্থাৎ প্রোটিস্টা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কেমন। তাহলে রাজ্য 2, তাহলে এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা এখন যাব হচ্ছে রাজ্য 2। তাহলে রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। তাহলে 2 অর্থাৎ রাজ্য 2 প্রোটিস্টা।
প্রতিষ্ঠা। দেখো এই প্রতিষ্ঠা পর্বের তাহলে প্রাণীদের বৈশিষ্ট্য কেমন হবে। তাহলে দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছি যে এরা হচ্ছে, যেমন প্রথমটা মনেরা হচ্ছে এককোষী, এবং রাজ্য 2 অর্থাৎ প্রতিষ্ঠা এরাও হচ্ছে এককোষী। এই ধরনের এই পর্বের প্রাণীরা হচ্ছে এককোষী। তাহলে প্রথমে লিখব হচ্ছে বৈশিষ্ট্য 1 এককোষী। এটা হচ্ছে এককোষী। বৈশিষ্ট্য 2 এরা হচ্ছে একক বা দলবদ্ধভাবে বসবাস করে, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। এরা একক বা হচ্ছে দলবদ্ধভাবে থাকতে পারে। তারপরে 3 দেখো মনেরারও ছিল যে এদের দেহে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু এই রাজ্য 2 অর্থাৎ প্রতিষ্ঠা পর্বের প্রাণীদের কোষে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকে। অর্থাৎ এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর এটা বলছে যে এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে। আর উদাহরণ হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে উদাহরণ। এই পর্বের জীবদের উদাহরণ হচ্ছে ইউগ্লেনা এবং অ্যামিবা। ইউগ্লেনা অ্যামিবা ইত্যাদি। তাহলে দেখো তাহলে প্রতিষ্ঠা পর্বের প্রাণীদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ইউগ্লেনা এবং অ্যামিবা ইত্যাদি। এই ধরনের প্রাণীগুলোই হচ্ছে বা জীবগুলোই হচ্ছে এই পর্বে অবস্থান করে। তাহলে চলো আমরা এখন দেখি যে 3 নাম্বার অর্থাৎ ফানজাই বা রাজ্য 3 এর তাহলে রাজ্য 3 নাম্বার রাজ্য 3 হচ্ছে ফানজাই বা হচ্ছে ছত্রাক। ফানজাই বা হবে ছত্রাক, ফানজাই বা ছত্রাক। তাহলে এই পর্বের প্রাণীরা এককোষী বা বহুকোষী 2 ধরনেরই হতে পারে, এককোষী হতে পারে আবার বহুকোষী হতে পারে। তাহলে আমরা প্রথমে লিখি যে 1 নাম্বার বৈশিষ্ট্য এককোষী বা হচ্ছে বহুকোষী। এককোষী বা বহুকোষী অর্থাৎ 2 ধরনেরই হতে পারে। আর এদের দেহে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের দেহ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। যেমন এদের দেহ হচ্ছে 2 নাম্বার
সুগঠিত সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর সুগঠিত নিউক্লিয়াস থাকে আর এদের দেহে হচ্ছে ক্লোরোফিল থাকে না। অর্থাৎ এই ধরনের জীবগুলোর কোষে এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। অর্থাৎ তিন নাম্বার হচ্ছে ক্লোরোফিল। দেহে হচ্ছে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল থাকে না। তাহলে তোমরা বলো, যদি কোনো জীবের দেহে যদি ক্লোরোফিল না থাকে তাহলে সেই জীব কি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে? পারবে না। কারণ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে হলে তাহলে কি লাগে? অর্থাৎ ওই সকল জীবের দেহে ক্লোরোফিল থাকতে হবে। অর্থাৎ এই ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন যে প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাহলে দেহে যদি ক্লোরোফিল না থাকে তাহলে এই ধরনের জীবগুলা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এবং এরা হচ্ছে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। তাহলে আমরা কিন্তু এই বৈশিষ্ট্য থেকে আমরা আরো দুটি বৈশিষ্ট্য লিখতে পারি যে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না আর এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই জন্য যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারা কিন্তু কখনোই স্বভোজী হয় না। অর্থাৎ এই সকল জীবগুলো হচ্ছে পরভোজী। তাহলে আমরা একবারে লিখতে পারি যে এরা হচ্ছে পরভোজী। তাহলে 4 নাম্বার হচ্ছে এরা হচ্ছে পরভোজী। এরা হচ্ছে পরভোজী, অর্থাৎ এরা নিজের খাদ্যের জন্য অন্য জীবের উপরে নির্ভরশীল। তাহলে অনেক সময় তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো আসে যে ফাঞ্জাই বা ছত্রাক কেন পরভোজী? তাহলে তোমরা কি উত্তর দেবে? যে পরভোজী অর্থাৎ যেটা নিজের খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল। কেন? কারণ ছত্রাক বা ফাঞ্জাই এদের দেহে হচ্ছে ক্লোরোফিল অনুপস্থিত, অর্থাৎ ক্লোরোফিল থাকে না, যার কারণে এই সকল জীব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বলেই এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আর এ কারণেই ছত্রাক বা ফাঞ্জাই হচ্ছে পরভোজী। তোমরা এইটুকু কথা লিখলেই কিন্তু প্রশ্নের সঠিক অ্যান্সার হবে। তাহলে দেখো, আর এর উদাহরণটা কি? যেমন উদাহরণ, তাহলে উদাহরণ হবে হচ্ছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। তাহলে উদাহরণ কি হবে? পাশে হচ্ছে উদাহরণ। দেখো উদাহরণ হবে ইস্ট, উদাহরণ হবে ইস্ট, তারপর ছিল পেনিসিলিয়াম। তাহলে পেনিসিলিয়াম তারপর হচ্ছে মাশরুম ইত্যাদি। এই ধরনের জীবগুলো হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলা দেখবে এবং সঠিকভাবে মনে রাখবে। তাহলে চলো আমরা এখন দেখি যে রাজ্য 4 অর্থাৎ হচ্ছে প্লান্টি রাজ্যের জীবদের বৈশিষ্ট্য কেমন হবে। যেমন প্লান্টি এটা হচ্ছে উদ্ভিদ, এটা পুরোটাই হচ্ছে উদ্ভিদ জগৎ। প্লান্টি অর্থাৎ জীব হচ্ছে দুই ধরনের,
এক হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। প্লান্টি রাজ্যে সবই থাকে হচ্ছে উদ্ভিদ, এখানে কোনো প্রাণী নেই, অর্থাৎ প্লান্টি পুরোটাই হচ্ছে উদ্ভিদ। যেমন রাজ্য 4 হচ্ছে রাজ্য 4, এটা হচ্ছে প্লান্টি। তাহলে রাজ্য 4 হচ্ছে প্লান্টি, এটাকে হলো উদ্ভিদ জগৎ, এটা হচ্ছে উদ্ভিদ জগৎ, এটা পুরাটাই হচ্ছে উদ্ভিদ জগৎ, উদ্ভিদ নিয়েই হচ্ছে এই রাজ্যটা। দেখো তাহলে এই রাজ্যের তাহলে হচ্ছে উদ্ভিদের, তাহলে এটার বৈশিষ্ট্যগুলো কেমন হবে? তাহলে আমরা যদি কোষ হিসেবে দেখি তাহলে এটা হচ্ছে এককোষী বা বহুকোষী, দুই ধরনের হতে পারে। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার হচ্ছে এককোষী, এককোষী বা হচ্ছে বহুকোষী। এককোষী বা হচ্ছে বহুকোষী। 2, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে সুগঠিত নিউক্লিয়াস থাকে, যে সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর এদের দেহে আমরা যদি ক্লোরোফিলের দিকে যদি তাকাই, অর্থাৎ ক্লোরোফিল উপস্থিত থাকে নাকি থাকে না, অর্থাৎ এদের দেহে হচ্ছে ক্লোরোফিল থাকে, এদের দেহে হচ্ছে ক্লোরোফিল থাকে। এদের দেহে যেমন 3 নাম্বার হচ্ছে দেহে ক্লোরোফিল, দেহে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল হচ্ছে উপস্থিত থাকে, ক্লোরোফিল থাকে। আর আমি একটু আগেই বলেছি যাদের দেহে ক্লোরোফিল থাকে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। আর এই কারণে খাদ্যের জন্য এরা কিন্তু অন্যের উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ এরা হচ্ছে স্বভোজী। তাহলে এই কথাগুলো তোমরা কিন্তু মনে রাখবে যে এরা হচ্ছে স্বভোজী। তাহলে এই 4 নাম্বার এটা হবে হচ্ছে এরা স্বভোজী, এরা হচ্ছে স্বভোজী, এরা হচ্ছে স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে, অর্থাৎ এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আর দেখো যেহেতু এটা উদ্ভিদ জগৎ, কাজেই এদের দেহে হচ্ছে কি কোষ প্রাচীর থাকে, অর্থাৎ কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। এদের হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, অর্থাৎ কোষ প্রাচীর, দেখো কোষ প্রাচীর, তাহলে কোষ প্রাচীর সেলুলোজ, এই যে সেলুলোজ দ্বারা গঠিত, কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। এবং তাহলে এদের উদাহরণ কি কি হবে? যেহেতু বলছি উদ্ভিদ জগৎ, তাহলে এটা হচ্ছে যত যে এককোষী বা বহুকোষী, এটা হচ্ছে যেমন উদ্ভিদ, আম, জাম, তারপরে এই ধরনের গুলা। তারপরে হচ্ছে যেটা এক ইতে হইতে পারে হচ্ছে কি, যেমন হচ্ছে ফার্ন হইতে পারে, আম, জাম ইত্যাদি, কাঁঠাল ইত্যাদি। তাহলে উদাহরণ হবে কি, উদাহরণ হচ্ছে আম, জাম। তাহলে 6 নাম্বার হচ্ছে উদাহরণ, এই যে উদাহরণ হচ্ছে ফার্ন, এই যে ফার্ন। তারপর হচ্ছে আম, তারপর হচ্ছে জাম, কাঁঠাল ইত্যাদি। মানে এইগুলো হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত, তাহলে দেখো, তাহলে হচ্ছে এই প্লান্টিং বা রাজ্য 4 যেটা উদ্ভিদ জগৎ, এরা হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে
দেহে হচ্ছে ক্লোরোফিল উপস্থিত থাকে। তারপরে এরা হচ্ছে কি স্বভোজী, আর এরা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। আর কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। তোমরা তো জানোই যে উদ্ভিদ কোষেই একমাত্র হচ্ছে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, কাজেই যেহেতু এটা হচ্ছে উদ্ভিদ, এর জন্য কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত বা গঠিত। উদাহরণ হচ্ছে ফার্ন, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। তাহলে চলো আমরা এখন দেখব যে রাজ্য 5, অর্থাৎ রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে রাজ্য 5, রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে রাজ্য 5 আমরা দেখি যে রাজ্য 5 এর এই যে রাজ্য 5, রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়া এটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রাণী জগৎ। এটা হচ্ছে প্রাণী জগৎ, এটা হচ্ছে প্রাণী জগৎ। অর্থাৎ এই রাজ্যে হচ্ছে এই রাজ্যে কোনো উদ্ভিদ নেই, অর্থাৎ এই রাজ্যের সকল সদস্যই হচ্ছে প্রাণী। তাহলে এরাও হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে। আর এদের দেখো আমি বলছি যে প্রাণীতে কোনো কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে। অর্থাৎ এদের কি, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। যেমন এক হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে। যেমন এককোষী বা হচ্ছে বহুকোষী। এককোষী বা বহুকোষী, যেমন এরা হচ্ছে কি সুগঠিত, এদের নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে। যেমন 3 নাম্বার, তাহলে কি থাকে না, এদের দেহে কোনো কোষ প্রাচীর থাকে না। যেমন কোষ প্রাচীর, যেমন কোষ, তারপর হচ্ছে প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে অনুপস্থিত বা কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না। তারপরে 4, যেমন হচ্ছে কি এদের দেহে কোনো প্লাস্টিড থাকে না, এদের দেহে কোনো প্লাস্টিডও থাকে না। অর্থাৎ যখন তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখবে তখন দেখবে যে উদ্ভিদ কোষে একমাত্র প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না, যার কারণে এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। অর্থাৎ দেহে কোনো প্লাস্টিড থাকে না, যে কারণে অর্থাৎ দেহে অর্থাৎ কোষে কোনো প্লাস্টিড থাকে না। এটা হচ্ছে প্লাস্টিড, দেখো প্লাস্টিড, প্লাস্টিড থাকে না। আর প্লাস্টিড থাকে না এই কারণে এদের দেহে কোনো ক্লোরোফিলও থাকে না, কারণ প্লাস্টিড বিভিন্ন ধরনের হয়, তার ভিতরে আছে ক্লোরোপ্লাস্টিড, যেখানে হচ্ছে ক্লোরোফিল থাকে। কাজেই এদের দেহে কোনো প্লাস্টিড থাকে না, এই কারণে হচ্ছে কোনো ক্লোরোফিলও থাকে না, ফলে ক্লোরোফিল থাকে না। আর ক্লোরোফিল না থাকার কারণে কি হয়, ক্লোরোফিল যদি না থাকে তাহলে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলে নিজের খাদ্য নিজেও প্রস্তুত করতে পারে না, এই জন্য খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল। অর্থাৎ এরা হচ্ছে পরভোজী, এরা হচ্ছে পরভোজী, এরা হচ্ছে প্লাস্টিড থাকে না, এরা হচ্ছে পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
এরা হচ্ছে এরা পরভোজী। এরা হচ্ছে পরভোজী। কাজেই তাহলে বুঝতেই পারছো উদাহরণ কি, মানুষ, তারপরে গরু, ছাগল, এই সবই হচ্ছে এই পর্বের মানে এই রাজ্যের অন্তর্ভুক্ত। এরা হচ্ছে খাদ্যের জন্য হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে এরা হচ্ছে পরভোজী। কাজেই এটা এই 6 নাম্বার উদাহরণ। এই যে উদাহরণ হবে হচ্ছে যেমন মাছ, তারপরে হচ্ছে মানুষ, তারপরে হচ্ছে গরু, তারপরে হচ্ছে ছাগল ইত্যাদি। গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যানিমেলিয়া হচ্ছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রাণী জগৎ। অর্থাৎ এই 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 রাজ্যের শুধু প্রাণীরাই থাকবে। আর এদের বৈশিষ্ট্য হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে এই কোষ প্রাচীর থাকে না, আর দেহে কোনো প্লাস্টিড থাকে না, বা কোষে এই কারণে ক্লোরোফিলও থাকে না। আর এরা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, যার কারণে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। এই কারণে এরা হচ্ছে খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণীর উপর অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল। আর এই রাজ্যের প্রাণীরা হচ্ছে মাছ, তারপর হচ্ছে মানুষ, গরু, ছাগল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই যে জীব জগতের একটা শ্রেণীবিভাগ দেখলে যে জীব জগৎকে হচ্ছে 5টি রাজ্যে ভাগ করা যায়, এবং এই 5টি রাজ্যের বৈশিষ্ট্য কিন্তু আমি কি কি এবং উদাহরণ কি কি এটা কিন্তু আমি এক এক করে তোমাদেরকে দেখালাম। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে তোমাদের এই অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, তারপর হচ্ছে এই নগ্নবীজী এবং আবৃত বীজী উদ্ভিদ ইত্যাদি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজ আমি আর আমার ক্লাস দীর্ঘায়িত করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।